নিজের পছন্দের কাজ খুঁজে নেওয়া হয়তো তেমন কঠিন না, কিন্তু সেই কাজটা সফলতার সাথে করে যাওয়া বেশ কঠিন। একজন নারীর ক্ষেত্রে এই দৃশ্যটা আরও অন্যরকম। তাকে প্রতিদিন অদৃশ্য সব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। কিন্তু থেমে গেলে তো চলবে না, নারীরা থেমেও যায় না। এমনই নিজের সিদ্ধান্তে অটল থেকে সফলতার গল্প লিখছেন আমাদের ফারজানা সান। বিট বাংলাদেশের পক্ষ থেকে আজকে আমরা ফারজানা সানের গল্প শুনতে এসেছি। ফারজানা সান, কেমন আছেন আপনি? জি, ভালো আছি। দ্যাটস গ্রেট। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার ভাইয়া আছে, বোন আছে, আমার হাজবেন্ড, আমার শ্বশুর, আমার 2 মেয়ে। আরো অনেক ধরনের কাজ থাকতে আপনি মিডিয়াতে কেন কস্টিউম ডিজাইনিং সেক্টরটা বেছে নিলেন কাজ করার জন্য? প্রথমত যখন আমি কস্টিউম ডিজাইনিং শুরু করি সেটা ছিল অনেক আগে একটা বিজ্ঞাপনটা প্রথম দেখলাম, তখন আমার কাছে আমার ফিল থেকে যেটা মনে হয়েছে যে স্ক্রিনটা যখন আমরা দেখি সবার প্রথম আমরা আর্টিস্ট দেখি, তারপরে কস্টিউম দেখি। টিভি ওপেন করার সাথে সাথে যত মানুষ আছে সবাই কিন্তু ওইটাই দেখে, তারপরে সে গল্প দেখে, তারপরে সে তার ক্যামেরার পিছনের অংশ দেখে, তারপরে সে সেট দেখে, তারপরে অভিনয় দেখে, সব দেখে। তো কস্টিউমটা সবার আগে দেখে। এই জন্য আমার এই কস্টিউমে কাজ করা শুরুটাই আগ্রহটা তৈরি হয়েছে। মিডিয়াতে কাজ করার ক্ষেত্রে কস্টিউম খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এই যে কঠিন কাজটা, কিভাবে আপনি কস্টিউম ডিজাইনে কাজটা করেন? বেসিক্যালি কস্টিউম ডিজাইনিং হলো যে ক্যারেক্টার ডিজাইন করা। আমরা যেহেতু ক্যারেক্টার ডিজাইন করি, সো আমাদের ডিজাইনটা কি হলো ওইটা না, ক্যারেক্টারটা কতটুকু সুন্দর করে ফুটায় তুলতে পারলাম, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। তো ওই ক্যারেক্টার ডিজাইনের ক্ষেত্রে ওয়ার্ক প্রসেসটা আপনি কিভাবে মেনটেন করেন এবং কি কি চ্যালেঞ্জ ওখানে আপনি ফেস করেন? আমাদের কস্টিউম ডিজাইন করাই একটা ফুল চ্যালেঞ্জ, কারণ যখন আমরা একটা স্ক্রিপ্ট পাই তখন আর্টিস্টটা মোটামুটি লক হয়ে যায়। ডিরেক্টর কি ফিডব্যাক বা ডিরেক্টরের কি চাওয়া সেইটার উপর ডিজাইন করে আমাদের একটা প্রেজেন্টেশন বানাতে হয়। তারপরে প্রেজেন্টেশনটা বানানোর পর এইটা সবাই মিলে ডিসাইড করে যে আমরা কি কি ধরনের সিরিয়ালি সিনক্রোনাইজলি আমরা কস্টিউমগুলো করব। ওই প্রেজেন্টেশনটা হওয়ার পর আমাদের হাতে খুবই কম টাইম থাকে, একদিন থাকে বা এক রাত থাকে। তখন আমার অ্যাসিস্ট্যান্ট একদিকে দৌড়ায়, আমরা একদিকে দৌড়াই, আমাদের টেইলারের কাছে আগে ফোন করে রাখতে হয়। এর মাঝখানে তো আমাদের আর্টিস্টদের সাথে যোগাযোগ করতে হয়, তাদের বাসায় গিয়ে মেজারমেন্ট নিতে হয়। তো আপনি এই যে কঠিন কাজটা করছেন, এই কঠিন কাজে কি কি বাধার সম্মুখীন হন? মেয়ে হিসেবে কিছু বাধা আছে। অনেক লেট নাইট আমরা করতে পারি না, করলে বিভিন্ন মানুষজন আমাদেরকে বিভিন্ন রকম কথা বলে। মার্কেটে গেলে বলে যে জামা কাপড় বানাই আমরা, জামা কাপড় কিনতে আসছি, আপু তো শুটিং এ আর্টিস্টদের নায়ক নায়িকাদের জামা কাপড় বানায়। আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন মিডিয়াতে কাজ করবেন, তারপরে 15টা বছর ধরে আপনি সাকসেসফুলি কাজ করে যাচ্ছেন, আপনাকে সবচেয়ে বেশি সাপোর্ট কে করেছে? যদি বলি আমার হাজব্যান্ড, ও শুরুতেই জানতো যে আমি এখানে কাজ করি এবং এটা ও খুবই প্রাউড করে। ওর কারণেই আমি এখন বিয়ের পর আমার 2 বাচ্চা, এই 2 বাচ্চা নিয়ে যে আমি এখন পর্যন্ত কোনো স্ট্রাগল ছাড়া কাজ করতে পারছি, একমাত্র আমার হাজব্যান্ড জাহিদ হাসানের জন্য। দিনের পুরোটা সময় আপনি মিডিয়াতে আপনার কাজটা করছেন, তো কিভাবে আপনি সংসার এবং প্রফেশন দুটাকে ব্যালেন্স করেন? যদি মা হিসেবে বলি, যারা কাজ করে বাসার বাইরে তারা হলো ফুল টাইম জব করে। যখন বাইরে সে জব করে তখন তার ওই কাজটা তাকে করতেই হয়, বাসায় গিয়েও তাকে একটা ফুল টাইম জবে মানে তার আর যে বাকি জবটা সেটা পূরণ করতে হয়। যেমন আমি আমার বাসায় উইকেন্ডলি রান্না করি, আমার শ্বশুর আছে, আমার বাচ্চারা আছে, আমার হাজবেন্ড আছে, যে তাদের ফুডটা এনশিওর করা কি হবে না হবে। এত সময় কি করে পান? বাইরে তো অনেক কাজ করতে হয়। রাত দেখা যায় যে বাসায় রাত 10টায় গেলে 2টা পর্যন্ত রান্না করি। আর আরেকটা বিষয় হলো যে আমি যেহেতু বাইরে কাজ করি, আমি এটা কখনো ওদের কাছ থেকে শুনতে চাই না যে আমি আসলে আমার বাসার জন্য কিছু করি না। মোটামুটি আপনি একজন সুপার উম্যানের ভূমিকা পালন করেন। আমাকে বলে আমার আশেপাশের মানুষজনরা, আমার এটা ভালোই লাগে শুনতে। আপনার কি কখনো মনে হয়েছে যে আপনি পারছেন না, আপনাকে দিয়ে কাজটা আর হচ্ছে না? আমি যখন প্রথম অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করছিলাম, যখন আমি অফিসটা ছেড়ে দেই তখন আমার মনে হচ্ছিল যে ইন্ডাস্ট্রিতে মানে এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে আসলে আমি আর কিছু করতে পারবো না, কারণ এখানকার মানুষরা একটা রকমভাবে কথা বলে, আমরা আমাদের ইন্টারেস্ট গ্রো করে, আমরা কাজ শুরু করি, তখন আস্তে আস্তে এই জিনিসগুলো পরিবর্তন হতে থাকে। এটা যে সব জায়গায় তা না, মানে আমি কাজ করতে করতে এসে বুঝলাম যে আসলে এটা সব জায়গায় না। আয়নাবাজি সিনেমাতে আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, কেমন ছিল আপনার সেই মুহূর্তের অনুভূতি? জাতীয় চলচ্চিত্র অ্যাওয়ার্ডটা আমি মনে করি যে আমার জন্য সবচেয়ে অনেক বড় পাওয়া, বিকজ অফ ওই সময় আমার মা বেঁচে ছিল। মেয়েরা বেশি রাত করে ফিরলেই সে ভালো না,
এই প্রচলিত কথাটার সাথে আমার আম্মু সবচেয়ে বেশি ফাইট করেছে, আমার ভাইয়াকে, আমার মামাকে, বা আমরা ওইখানে অনেক স্থানীয় বলে বিভিন্ন মানুষজন আমার মাকে বিভিন্ন রকম কথা বলতো। আমার মা সবসময় বলতো যেটা করতে পছন্দ করে ওটাই করছে। আমি যে বছর ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি ও বছরের অগাস্ট মাসে আমার মা মারা গেছে, এবং ওনাকে নিয়ে আমি অ্যাওয়ার্ডটা নিতে পেরেছি। এইটা আমার লাইফের সবচেয়ে বড় পাওয়া। ওনার যে সাপোর্টটা সেইটার একটা পুরস্কার আসলে জাতি আমাকে করেছে আর কি। বাহ, এটা একটা দারুণ ব্যাপার। আপনি অনেক ওয়েব সিরিজ, ফিকশন, সিনেমাতে কাজ করেছেন, তার মধ্যে অনেক ক্যারেক্টারের জন্যই আপনি কস্টিউম ডিজাইন করেছেন। সেই কস্টিউম ডিজাইন করা ক্যারেক্টারগুলোর মধ্যে কোন ক্যারেক্টারটাকে আপনার মনে পড়ে যে এটা আপনার জন্য স্পেশাল? আমি সাকিব খানের সাথে এই রিসেন্টলি শুট করেছি তুফান। ডিরেক্টর ভিশনটা অনেক বড় দেখছিল, যেমন ডিরেক্টর দেখেছিল 100 স্যুট ওনার একটা ওয়াইড্রোফের মধ্যে, 100 জুতা, 100 ঘড়ি। তো আমাদের বাজেট তো ওরকম থাকে না, সো আমরা ওই জিনিসটাকে চ্যালেঞ্জ করে কিভাবে পোর্ট্রে করতে পারি ওইটা করতে গিয়ে অনেক চ্যালেঞ্জ মনে হয়েছে। যারা আপনার মতো মিডিয়াতে কাজ করতে চায়, কস্টিউমে কাজ করতে চায়, তাদেরকে আপনি কি বলতে চান? আমি বলবো মোস্ট ওয়েলকাম, কারণ আমাদের এখানে প্রচুর জায়গা খালি আছে, কারণ আমাদের এখানে লোক সংখ্যা খুবই কম। সো এই জায়গাতে আমরা নিজেরাও চাই যে অনেক মানুষ আসুক আমাদের সাথে, আমাদের একটা সংঘবদ্ধ দল হবে যে আমরা মেয়েরা একটা মিডিয়া ইন্ডাস্ট্রিতে একটা বড় ভূমিকা পালন করি, এবং এই সাপোর্টটা না হলে একটা ফিল্ম বা একটা বিজ্ঞাপন কখনো শেষ হবে না, কারণ এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ভিট বাংলাদেশ এগিয়ে যাও আত্মবিশ্বাসের ক্যাম্পেইনের মাধ্যমে আপনার এই দুর্দান্ত আত্মবিশ্বাসের গল্প আমরা শুনতে পেলাম। আপনি ভিট বাংলাদেশকে কিছু বলতে চান? আমি বলতে চাই যে মেয়েদের পরিবারের যদি সাপোর্ট থাকে আর তাদের যদি সাহস থাকে, তাহলে তাদেরকে কেউ কখনো বাধা দিয়ে রাখতে পারবে না। মানে এই কনফিডেন্সটাই ইম্পর্টেন্ট। আপনি যখন নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নেবেন, তখন শুধু বাধা না, দ্বিধাও কাজ করে। আমি কি পারবো? জীবনের সব পরিস্থিতি এক হয় না, কিন্তু তাই বলে হেরে গেলে তো চলবে না, বরং আত্মবিশ্বাসের সাথে জীবনের সব চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করতে হয়। ফারজানা হাসানের আত্মবিশ্বাসের গল্প আমাদের তেমনই অনুপ্রেরণা যোগায়। ভিট বাংলাদেশের এগিয়ে যাওয়া আত্মবিশ্বাসের ক্যাম্পেইনে আজ আমরা শুনলাম ফারজানা হাসানের গল্প। তেমনই আরও অনেক আত্মবিশ্বাসের গল্প শুনতে আসছি অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়।